বিবাহ। মেয়ে তবে চলল, বাগানের যত ফুল সিংহাসন ছেড়ে অবসাদে ভুলিতে পেতেছে শয্যা। সেই ফুলে তৈরি হলো ফুলবালা, ফুলের মুকুট, কণ্ঠের মালিকা। রানী চলল। পদ্ম যখন নিহারে নষ্ট, রজনী তুষারে, জ্যোৎস্না হিমজালের ম্লান, সেই অঘ্রাণের কুয়াশায় যে আর ফিরবে না, সে চলেছে। বরবেশে যে অদৃশ্য পুরুষটি মহিষ বাহনে সঙ্গে সঙ্গে চলছিল, বললে, এ আমার স্বাভাবিক মর্যাদা, এ কোনো শক্তি নয়। তবু কে যেন বলল, কে যাচ্ছে রে? কেউ যেন উত্তরে বলল, আহা, যেন কোনে বউ। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। যে কবিতাটি দিয়ে শুরু করলাম, তিনি আমার পাশেই বসে আছেন 88 বছরের তরুণ কবি প্রাবন্ধিক রঞ্জিত সিংহ। 50 দশকের অন্যতম কবি প্রাবন্ধিক অনুবাদক রঞ্জিত সিংহ। তিনি লেখার মাধ্যমে আপনাদের অনেকের সাথেই পরিচিত, কিন্তু তার উপস্থিতিতে ভিডিও রেকর্ডিং এর আগে কোনোদিন হয়নি। কবি ও গদ্যকার প্রদীপ চক্রবর্তী ও আমি সব্যসাচী হাজরা যৌথভাবে সিদ্ধান্ত নিই এই ভিডিও রেকর্ডিংয়ের। এই রেকর্ডিং আমাদের বাংলা সাহিত্যের সম্পদ হয়ে থাকবে এই ভেবেই। তার প্রথম কাব্যগ্রন্থ সমুদ্র সরবরি প্রকাশিত হয় 1956 সালে। তারপর একে একে অদৃষ্টচর, অন্যায় মৃগয়া, স্টাফড মোষের মাথা কিংবা আমি, মণিপুরে নীলপদ্ম, নিয়ে চলো তিসি ফুলের আশ্বিনে, দুর্গাদাহ, কবিতা সংগ্রহ, জেব্রার মৃত্যু, ব্যাগ ভর্তি সন্ধ্যা তারা, আমি তোর বৈখরি আমি তোর বৈঠা, সমূহ সূর্যাস্ত ভিতরে ভিতরে, মণিকর্ণিকা, বর্গভীমা ও শোল মাছ, আশ্বিন ঈশ্বরের মাস। সাথে সাথে অসামান্য সব প্রবন্ধ গ্রন্থ তিনি আমাদের উপহার দিয়েছেন। শ্রুতি ও প্রতিশ্রুতি, বৃত্ত থেকে কেন্দ্রে, কবির বিচারে কবি, কবিতা যখন আত্মকথা ও একটি বিশেষ আত্মজীবনীমূলক গদ্য, তবু শূন্য শূন্য নয়। পরমা পত্রিকার সাথে যুক্ততা, কবি মনীন্দ্র গুপ্তের সাথে একযোগে 1 বছরের শ্রেষ্ঠ কবিতা প্রকাশ, কবিতায় লিরিক মুক্তি ও নব্য ক্লাসিক্যাল রীতির প্রয়োগে তার এই দীর্ঘ যাত্রা। আজ এই বিশেষ দিনটিকে বেছে নিয়েছি একটি কারণে, আজ তার জন্মদিন। আচ্ছা রঞ্জিতা, সবার আগে আপনাকে শুভ জন্মদিন, শ্রদ্ধা এবং প্রণাম জানাই। ধন্যবাদ তোমাদের। আপনি যদি আপনার একটি কবিতা পাঠের মধ্যে দিয়ে আমাদের শুভ সূচনা করেন। আমি প্রথমে পরম্পরা রাখছি না। হ্যাঁ, আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি কবিতা পড়ুন। একটু জোরে পড়বেন, কারণ ভিডিও রেকর্ডিং এর ব্যাপার। বিশ্বাস। কিছু ভাঙাচোরা মানুষ আজও অবাস্তব বিশ্বাসে বেঁচে আছে। বাঁচার মতন বাঁচা নয় অবশ্য, তবুও রাস্তায় ফেলে দেওয়া বাসি রুটির টুকরো জলে ভিজিয়ে অবিশ্বাস্য বাস্তবে বেঁচে আছে। জিজ্ঞেস করলুম, মাতাজি, আপনার কি আরো বেঁচে থাকার ইচ্ছে আছে? আশ্চর্য হলুম কোন উত্তরে, আছে। গোলাপের মতো মেয়েটা ফিরে এলেই আমি চোখ বুঝব। বললুম, কিন্তু তার তো দেখা পাবেন না, তাকে তো মেরে ফেলা হয়েছে। 2 পা চিরে টুকরো করে দিল্লির রাস্তায় এখনো পড়ে আছে হয়তো।
কি আত্মবিশ্বাস, কি ভাঙাচোরা বলি না, মিথ্যে কথা। ইরফানকে কেউ মারতে পারে না, মারতে গেলেও হাতের ছুরি আটকে যাবে গুলি। ইরফানেরা মরে না, সুন্দরের মৃত্যু নেই। চামড়া ফেটে যে কবিতা বেরিয়ে আসে তার কখনো মৃত্যু হয় না। বাহ, চমৎকার! আপনি বোধহয় এই কবিতাটি পড়লেন আপনার শেষ কাব্যগ্রন্থ থেকে, আশ্বিন ঈশ্বরের মাস। বলে রাখি এই প্রসঙ্গে, রঞ্জিত সিংহের শেষ কাব্যগ্রন্থ আশ্বিন ঈশ্বরের মাস, এই বইটি প্রকাশ করেছে, প্রকাশনীর নাম হচ্ছে পরম্পরা। পরম্পরা থেকে প্রকাশিত হয়েছে বইটি। রঞ্জিতদার কাছে আমাদের কিছু প্রশ্ন থাকবে, আমাদের সবারই আগ্রহ, সবারই ভীষণভাবে জানার ইচ্ছা। যদিও লিখিত আকারে উনি অনেকবার বলেছেন, কিন্তু নিজের কণ্ঠে সেই প্রশ্নের উত্তরের আমরা একটু মুখোমুখি হব। রঞ্জিতদা, আমার প্রশ্ন, প্রদীপ চক্রবর্তী এবং আমি যৌথভাবেই এই প্রশ্ন আপনার কাছে রাখছি। প্রথম প্রশ্ন, অন্যায় মৃগয়া থেকে স্টাফড মোষের মাথা হয়ে নিয়ে চলো তিসি ফুলের আশ্বিনে, মণিপুরে নীল পদ্ম হয়ে সাম্প্রতিকতম কাব্যগ্রন্থ পর্যন্ত আপনার প্রায় দীর্ঘ ৬৫ বছর এই চলার পথ, এই কবিতার জার্নি। আপনার অভিজ্ঞতা, বিপুল কাব্যবোধ নিয়ে আপনার কবিতায় আমরা দেখি নিও ক্লাসিক্যাল ঘরানার এক স্বতন্ত্র ছবি। একদিকে এলিয়ট, অন্যদিকে সুধীন্দ্রনাথ দত্ত, যাদের আপনি গুরুস্থানীয় বলে মনে করেন। তো আমাদের প্রথম প্রশ্ন, এই দীর্ঘ কাব্যিক যাত্রায় আপনার সমকাল থেকে বর্তমান কাল পর্যন্ত বাংলা কবিতার কি কি পরিবর্তন আপনি দেখলেন? নব্য ক্লাসিক্যাল ঘরানার কবিতা কি আপনার উত্তরসূরিদের কবিতার মধ্যেও কোনো প্রভাব বিস্তার করেছে বলে আপনার মনে হয়? একটু জোরে বলবেন যাতে আমরা সবাই একটু শুনতে পাই। প্রথম প্রশ্নটা হচ্ছে, আপনার এই সময় পর্যন্ত, এই যে এখানে এই দীর্ঘ কাব্যিক যাত্রায় আপনার সমকাল থেকে এই যে পরিবর্তন আপনি দেখছেন সেটা, এবং নব্য ক্লাসিক্যাল রীতি, সেই প্রভাব পরবর্তীকালে। একটা কথা আপনাদের বলছি, আমার প্রথম দুটো কবিতার বই, একটা হচ্ছে সমুদ্র সরবরি, একটু জোরে সমুদ্র সরবরি এবং অদৃষ্ট চর, এই দুটো বই লেখার পরে আমার মধ্যে একটা নির্বেদ ভাব এসে গেল। ভাবটাই এই ধরনের কবিতা লিখে সময় নষ্ট করার কোনো মানে হয় না, বরঞ্চ তার চেয়ে, আমি খুব সরাসরি বলছি, অবশ্যই চাকরি বাকরিতে আরো মনোযোগ দিয়ে সেইভাবেই চলা উচিত। এই কবিতা লেখার কোনো অর্থ নেই। কেন বলেছিলাম, কেন ভেবেছিলাম এই কারণে যে ওর বই দুটোর মধ্যে আছে কেবল লিরিক বাঙালির অত্যন্ত পছন্দের একটা কাব্য ধারা। সেটা বৈষ্ণব কবিতা থেকে শুরু করে মাঝখানে মঙ্গল কাব্যগুলোকে বাদ দিলে বরাবর, এমনকি ভারতচন্দ্রের মধ্যেও পরবর্তীকালে মধুসূদনকে বাদ দিলে তারপরে বিশাল ব্যাপার রবীন্দ্রনাথ যেভাবে লিরিককে যেখানে তুলে দিয়েছে, তারপরে বাংলা কবিতায় লিরিক লেখার অর্থ নেই। অথচ দুঃখের বিষয়, আমার পরবর্তী বা সমসাময়িক কবিদের মধ্যে নাম বলছি অরবিন্দ গুহ, আনন্দ বাগচি, এরা লিরিক এবং প্রেমের কবিতা বলতে ওরা লিরিক কবিতাগুলো ভাবত। এই লিরিক
প্রসাদ বেড়ে যেতে থাকে। প্রথম ভাঙল সুনীল গঙ্গোপাধ্যায়টা বইতে আমি কীরকমভাবে বেঁচে আছি, এই নাম আমার খুব ভালো লেগেছিল বইটা। কিন্তু উনি শেষ পর্যন্ত উপন্যাস শিক্ষা দিতে চলে গেলেন, কবিতার কলমটা বোধহয় হারিয়ে গিয়েছিল। তারপরে এলো শক্তি চট্টোপাধ্যায়, যে সারা জীবন লিরিক্স ছাড়া কিছু লেখেনি, কিন্তু এবং বাংলা কবিতায় আর যারা যারা আছেন তাদের মধ্যে তো খুব নাম করা লোক মানুষ কবি রয়েছেন। শঙ্খ ঘোষ, অলোক রঞ্জন দাশগুপ্ত, শঙ্খ ঘোষ, অলোক রঞ্জন দাশগুপ্ত, এরা তো বিখ্যাত। কিন্তু এরা লিরিককে সম্পূর্ণভাবে যে গ্রহণ করেছিলেন তা নয়। কিন্তু ওরা এক একটা জিনিস মিশিয়ে, উপকরণ মিশিয়ে, কবিতার উপকরণ মিশিয়ে লিরিককে অনেক স্তীমিত করে দিয়েছিলেন, সীমিত করে দিয়েছিলেন। সামাজিকতা, রাজনৈতিকতা, মানুষের ছোটখাটো সুখ দুঃখের আঘাত প্রতিঘাত এইসব দিয়ে তারা লিরিককে প্রতিহত করার চেষ্টা করেছে। আমি তাদের সবাইকে শ্রদ্ধা করি। আমাদের সময় আমি, দেবী প্রসাদ, আমরা লিরিকের চেষ্টা করিনি। প্রথম দিকে যেটা করেছিলাম সেটার জন্য আমি আমার দুঃখ প্রকাশ করেছি। আমি ভেবেছিলাম কবিতা লেখা ছেড়ে দেব, কিন্তু তারপর অন্যায় হৃদয়তে আমি একটা ব্রেক থ্রু পেলাম। বইটা যখন প্রথম প্রকাশিত হলো তার সম্বন্ধে একটা সমালোচনা বেরিয়েছিল। অ্যানোনিমাস সমালোচনা পত্রিকা ছিল তখন, গ্রন্থ পরিক্রমা। তার যে সম্পাদক অপর্ণা সেনগুপ্ত, তিনি আমাকে একদিন ফোন করে বললেন যে আপনার ওপর একটা লেখা বেরোবে, পাঠিয়েছে আপনার অন্যায় বিবাহের ওপর, কিন্তু খুবই আপনার লেখাকে নিন্দে করে লেখা, সেটা কি ছাপবো? তিনি কিন্তু বয়স্ক মানুষ, ক্যালকাটা ইউনিভার্সিটিতে চাকরি করতেন। আমরা যে দেখুন, যে যা লিখেছে ছাপবেন না কেন, লিখুন, বলুন না, শুনি কি বলুন। তাতে বলা হয়েছিল একটা কথাই আমার মনে আছে, একদিনের ব্যাপার তো, এটা যদি কবিতা হয় তাহলে কবিতার নামটা উচ্চারণ করাটাই উচিত না। তারপরে দেখলাম পরবর্তীকালে তখন প্রদীপ, সব্যসাচী, তারপর আরও আগে পার্থপ্রিয় বসু, জহর সেন মজুমদার, এদের নাম না করলে আমার অন্যায় হবে। জহর সেন মজুমদার প্রথম বেরিয়ে এলো, এই হল কবিতা, এবং তারা লিখিতভাবে বলেছে, মুখে নয়, মৌখিকভাবে বলেছে। এবং যাদের তার পাশে নিয়ে আছে বসে এই অনুষ্ঠান হচ্ছে, সেও লিখিতভাবে বলেছে। মুখে বলেছে, কথাবার্তা আমার আলোচনা হয়েছে, নানা রকম কবিতা নিয়ে আমি আলোচনা করেছি, আমার কবিতা নিয়ে, সেটা ওরা সে ওরা লিখিতভাবে যখন বলে কেউ, তখন সেটা কমিটমেন্ট, সেটা থেকে সে ফিরে আসতে পারে না। সে ফিরে আসতে পারে না। তাকে ফিরে আসতে গেলে তাকে বিচারিতা বলে, বা সে কবিতা ভালোভাবে বোঝেও না। আমি বলি তাহলে কেন আমার কবিতাকে প্রশংসা করেছিল একদিন, আজ কেন তাকে তার মনে করছে সেরকম কিছু নয়। তাকে লিখে বলতে হবে আবার, কেন আমার মনে হচ্ছে, আমার বুঝতে পারি। আচ্ছা, তারপরে কথা হচ্ছে এলিয়েট। আমি
একজনের নাম বলবো, যার নাম আপনারা কেউ শোনেননি, সে মারা গেছে। আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল দেবতোষ বসু। দেবতোষ আর আমি সবসময় ঘুরে বেড়াতাম মুখ হান্ডারাম। কলেজ স্ট্রিটে প্রেসিডেন্সি কলেজের ডেলিংয়ের পুরনো বই, নতুন বইও বহু বিভিন্ন দোকানের থেকে আমরা কিনতাম, প্রাইভেট টিউশন করে টাকা জোগাড় করে কিনতাম এবং আলোচনা করতাম। কফি হাউসে মানে বসেছি কফি হাউসে আমরা সব রোববার টোববারে খুব আলোচনা করতাম, এগুলো বই পড়ে আমরা সেসব আলোচনা করতাম। তারপর আলোচনা করতে করতে আমার এটা একটু পেছনে ফিরে যাচ্ছি। আমার যখন আমি ডিগ্রি ক্লাসে বিয়ে করি, তখন থেকে আমার মনের মধ্যে হয়েছিল যে রবীন্দ্রনাথকে আর বেশি দূর আমরা টেনে নিয়ে যেতে পারবো না। যদি যাই, রবীন্দ্রনাথ এমনই একজন মহাকবি, তিনি একটা তার মধ্যে আমরা ডুবে যাব। রবীন্দ্রনাথ একটা চোরাবালি, আর দ্বিতীয় চোরাবালি হচ্ছে জীবনানন্দ দাশ। অনেকেই মনে করে যে আমি জীবনানন্দ দাশের কবিতা পছন্দ করি না, আমি সুরেন্দ্রনাথ করি। তা নয়, জীবনানন্দ আমার অত্যন্ত প্রিয় কবি, কিন্তু জীবনানন্দকে আমি ভয় পাই। জীবনানন্দের কাছে গেলে আমি জীবনানন্দকে ডুবে যাব, এবং অধিকাংশ 50-এর কবি জীবনানন্দে ডুবে গেছে। নাম না বলেও আমি এই কথাগুলো বলছি, ডুবে গেছে। পরবর্তীকালে অনেক কবি, আর যখনই কোনো কবিতার আলোচনা হয় আমি দেখি জীবনানন্দের নামটা সবাই উচ্চারণ করে, আর তার পাশাপাশি সমান দৈর্ঘ্যের বড় কবিরা ছিলেন, তাদের নাম কেউ বলে পড়া উচিত ছিল। আচ্ছা, সুধীন্দ্রনাথ সম্পর্কে আমার নাম যুক্ত করা, আমি সবসময় সেটাকে সমর্থন আজ এখন করি না। কারণ হচ্ছে সুধীন্দ্রনাথ সম্ভবত বাংলা কবিতার একমাত্র দার্শনিক কবি। উনি নেতিবাদকে একটা মন্ত্রের আকার দিতে চেয়েছিলেন, মন্ত্র স্বরূপ করতে চেয়েছিলেন। এই মন্ত্রস্বরূপ করতে গেলে ছন্দ ভাঙা যায় না, মন্ত্রের সবসময় ছন্দ থাকে। গীতার ছন্দ আছে, উপনিষদের ছন্দ আছে, ছন্দে পড়তে হবে। যারা সংস্কৃত ভালো পড়তে পারে তারা সেই ছন্দেই পড়ে, তখন ভালো লাগে। আমরা পড়লে ভালো লাগবে। সুধীন্দ্রনাথ যেহেতু তার কবিতাকে মন্ত্ররূপ দিতে চেয়েছিলেন, তাই জন্য তার কবিতায় ছিল অসম্ভব তৎসম শব্দের ব্যবহার। লোকে বলতো উনি ডিকশনারি দেখে দেখে এটা বার করে নিয়ে করতেন, কিন্তু তা তো নয়। আসলে ওর উদ্দেশ্যটা ছিল এই, আমার উদ্দেশ্যটা তা ছিল না। আমার সঙ্গে তার তফাৎ অনেক। আমি আস্তিক্যবাদী, উনি নাস্তিক্যবাদী, আমি আস্তিক্যবাদী। আমি এই যারা আমার অনেক বয়সে ছোট, সব্যসাচী হাজরা, প্রদীপ, মোহাম্মদ, অনেকে আছে, তারা জানে যে আমি এখন কবিতায় খুব সরলতার দিকে চলে যাচ্ছি, গদ্যেও তাই আমি খুব সরলতার দিকে চলে যাচ্ছি। আমি তৎসম শব্দ, আমাকে একজন কবি পার্থপ্রিয় বসু ফোন করে বলেছিলেন এই বইটা পড়ে, আশ্বিন ঈশ্বরের মা, সেই বইটা বলেছিলেন যে এটা অসাধারণ বই। আমি মানে সহজেই খুব তাড়াতাড়ি পড়ে ফেললাম। আপনার একটা শব্দ কোথাও থেকে অভিযান থেকে নেননি, কিছু নেননি, কিন্তু কি অসাধারণ কবিতা, ওর খুব ভালো লেগেছিল, ও লিখেওছিল। এখন
ব্যাপার হচ্ছে যে আমি এখন একটা কথাই বুঝি যে সময়কে বুঝতে হবে। বুদ্ধদেব প্রভু একসময় তার বন্ধুবান্ধব, কবি বন্ধুবান্ধবদের সঙ্গে কথা বলতে গিয়ে বলেছিলেন, দেখো জীবনানন্দ দাস যে আজকে খ্যাতির চরমে উঠে গেলেন, তার কারণ হচ্ছে তিনি সময়টাকে বুঝেছিলেন। সময়কে বুঝতে হবে, সময়কে। আচ্ছা রঞ্জিত দা, এই প্রসঙ্গে আপনি তো সুধীন্দ্রনাথ দত্তের প্রসঙ্গ উত্থাপন করলেন এবং কিছু কথা আমাদের বললেন। এলিয়ট সম্বন্ধে বলছি, আপনি একটু তার প্রতি আলোকপাত করুন। এখন সেটা করতে গিয়ে আমার দুটো কারণ আছে। একটা হচ্ছে আমার এই যে প্রবন্ধগুলো যেটা সুপ্রিয় প্রতিষ্ঠাদের লেখা হয়েছে, আমার যে কোনো প্রবন্ধ বই, তখন সুপ্রিয় প্রতিষ্ঠা না, সব প্রবন্ধের বই আমার কবিতার পশ্চাৎপট। আমি অন্যায় বিগতে আসতে পারি না কেন জানো? আজ বলে দিচ্ছি, এই তৃতীয় প্রতিশ্রুতির প্রবন্ধগুলো লিখতে গিয়ে আমাকে অসম্ভব ইংরেজি বই পড়তে হয়েছে। যে বইগুলো আমি ও একটা লাইব্রেরি করছে সব্যসাচী বাড়িতে, আমি আরও বই আমার মৃত্যুর পরে ওকেই দিয়ে যাবো সব বই। এখন পড়তে গিয়ে আমি দেখলাম যে ওদের ইংরেজি কবিতার ইতিহাসেও একটা পরিবর্তন হয়ে গেল, যে পরিবর্তনের প্রবর্তক হচ্ছেন এজরা পাউন্ড। এজরা পাউন্ড পাগলের মতন চেষ্টা করতে লাগলেন যে কবিতাকে রোম্যান্টিসিজম শেলির আমল, তারপর ব্রাউনিং, টেনসনের আমলে ভিক্টোরিয়ান এজ, এইসব কবিতা থেকে আমাদের যদি উদ্ধার পেতে হয় তাহলে কবিতার ধারাকে চিনতে হবে, এবং সেই ধারাটাই হচ্ছে নাট্যধর্মী কবিতা। এলিয়ট আর নিয়ে এলেন এজরা পাউন্ডের উৎসাহে। এজরা পাউন্ড দুজনকে আবিষ্কার করেছিলেন, একটা হচ্ছে কবিতায় এলিয়ট, প্রবন্ধে এই উপন্যাসে জেমস জয়েস। দুজনেই কিন্তু বিস্ময়করভাবে পৃথক ধারার। আগেকার ইংরেজি কবিতার বা উপন্যাসিকদের থেকে সম্পূর্ণ আলাদা। এই এরিয়াতে কবিতার বই পড়তে গিয়ে দেখলাম এইটা আমি পেয়ে গেছি, আমার কবিতা পেয়ে গেছি। আমার কবিতা ততটা সুধীন্দ্রনাথ নয়, আমার কবিতা হচ্ছে সবচেয়ে কাছে এলিয়টের কাছে আমার কেমন নাট্যধর্মী। আমার কবিতায় নাটক আছে, এটা কেউ অস্বীকার করতে পারে না, আমি অস্বীকার করতে না। আমার কবিতায় গদ্যধর্মিতা আছে, তার সঙ্গে সামান্যভাবে লিরিক মাঝে মাঝে মেশানো হয়। লিরিককে ব্যবহার করার সময় এসেছে এখন, লিরিক লেখার সময় নেই। ঠিক, লিরিক লিখবে না, লিরিককে ব্যবহার করে। কখন একটা এজরা পাউন্ড বলেছিলেন গ্রানাইটের মতো শক্ত কবিতা লিখতে হবে। এই গ্রানাইটের মতো লেখা মাঝখানে একটা লিরিক লাইন করে কি গেল, একটা উপমা দিচ্ছে। একটা তুমি যদি হিমালয় পর্বত দেখে থাকো, দেখবে আমি এটা সিমলায় গিয়ে দেখেছিলাম যে ওই পাথর ভেদ করে কঠিন ডেলিকেট কালারের সব ফুলের গাছ বেরিয়ে এসেছে, কোনোটা বেগুনি, কোনোটা হলুদ, কোনোটা নীল, কোনোটা লাল। আমি অবাক হয়ে গেলাম। এই হচ্ছে লিখকে ব্যবহার করার ব্যাপার। ওই ফুলগুলো যদি না থাকতো ওই পর্বতের শোভা পেত না। ওই পর্বতের শোভা যদি না থাকতো, কঠিনতাটা না থাকতো, তাহলে ওই
ডেলিকেট ফ্লাওয়ার্সগুলোর কোনো মূল্যই থাকতো না। আমি সেইটার চেষ্টাই করেছি এবং এলিয়টের কাছ থেকে এলিয়েটের কাছ থেকেই সেটা সেই শিক্ষা আপনি পেয়েছেন। এবং এই সেদিন আমাকে একজন বলেছে, বলে আপনার কবিতায় বড্ড বেশি আপনার একটা স্টাইল, এটা সিগনেচার যে আপনার কনভারসেশনাল স্পিচটা দেন ইনভার্টেড কমার মধ্যে, এবং এটাও আমি শিখেছি এলিয়টের কাছ থেকে। এলিয়টের যে আলফ্রেড উফক বেগুন কবিতাটা প্রথম আরম্ভ হলো, দেখবেন পড়ে, যারা পড়েছে তারা তো পড়েছি, যারা পড়েননি তাদের পড়ে দেখতে বলতেন, বলো যে একবার এইগুলো হচ্ছে কি যেন কনভারসেশনাল, এটাকে আমরা কবিতাকে পাঠকের আরো কাছে নিয়ে যেতে পারি। এবং আপনি যে নাট্যধর্মিতার কথা বললেন তার অনুষঙ্গ হিসেবে এই ধরনের কনভারসেশনাল জায়গাগুলো ঢুকে পড়ে এবং আপনার কবিতার মধ্যে আমরা সেরকমই ঘটনা এবং তাকে বিঘটন করা এবং এই প্রক্রিয়াটা আমরা দেখেছি এবং ভেঙে বেরোনোটাও আমরা দেখেছি। ঘটনার একটা অবতারণা বা কাহিনীর অবতারণা করে আপনি আবার ভেঙেও বেরোচ্ছেন। আচ্ছা, আমি এরপরে একটা কথা বলছি এই প্রসঙ্গে, আপনি একটুখানি ওই নব্য ক্লাসিক্যাল রীতির যে প্রসঙ্গটা সেটা নিয়ে আমাদের দু চার কথা বলে আমরা পরবর্তী প্রশ্নে যাব। আপনি একটু জানান নব্য ক্লাসিক্যাল রীতির যে কথা। নব্য ক্লাসিক্যাল রীতিতে আর কিছুই নয়, এই যে এতক্ষণ বললাম সেটাই, এইটাই যে ধরুন ক্লাসিক্যাল কবিতাগুলো যে দান্তে, হ্যাঁ, শেক্সপিয়ার, কয়েকটি এদের যে কবিতা, একটু জোরে এদের কবিতার মধ্যে যে কাঠিন্য আছে, কাঠিন্য একটা ওই বাউন্ডের কথা বলতে হয়, গ্রানাইট পাথরের মতো শব্দ, কিন্তু তারই মাঝখানে আমার মৃত্যুতে কেন্দ্রে বইয়ের বাউন্ডের দান্তের কবিতা আলোচনা আছে, বাউন্ডের কবিতার এবং এলিয়টের সঙ্গে দান্তের যোগাযোগটাও আপনি ওর মধ্যে দেখিয়েছেন। হ্যাঁ, ভয়ঙ্কর যোগাযোগ। ওখান থেকে ওর গুরু ছিলেন দান্তে। দান্তে থেকে এই এটা নিয়েছিলেন যে সেখানে সম্ভব ইনফার্নো করলে যে অসম্ভব কনভারসেশনাল ব্যাপার। ঠিক, এই কনভারসেশনাল ব্যাপারগুলো আমি যে এটা কোনো অহংকারের থেকে বলছি না, এগুলো আমার ভেতরে এমনভাবে ঢুকে গিয়েছিল, স্বতঃপ্রণোদিতভাবে যখন লিখতে গেছি তখন এসে গেছে। আমি যে একটা জোর করে আনবার চেষ্টা করেছি তাও নয়। আচ্ছা, পরবর্তীকালে আমার যে যারা কবিতা লিখতে এসেছি তাদের মধ্যে বেশ কিছু কয়েকজন কবিতার নাম বলতে পারি। তাদের কবিতা আমার এই একই কারণে ভালো লাগে যে তারা কিন্তু লিরিক লিখছে না, তারা তাদের মধ্যে এই যে পাশে বসে আছে সব্যসাচীর কবিতা পড়ে প্রথমে আমার খুব ইরিটেশন হয়েছে, ধরতে পারছি না এটা হয়। রবীন্দ্রনাথ তার পরবর্তী জীবনানন্দকে তিনি পছন্দ করতেন না। তারপর সুরেন্দ্রনাথ তার পিতা হীরেন্দ্রনাথ দত্তের ঘনিষ্ঠ ছিলেন, সুরেন্দ্রনাথকে পছন্দ করতেন, কারণ সুরেন্দ্রনাথ অত্যন্ত সফিস্টিকেটেড মানুষ এবং বিদ্যান্ত সেই হিসেবে। কিন্তু ওর কবিতা সম্বন্ধে বলেছিলেন, অর্কেস্ট্রা সম্পর্কে বলেছেন যে আমি এর মধ্যে একটা অশ্লীলতা দেখতে পাচ্ছি। ভালো কাউকেই লাগে। অমিয় চক্রবর্তীকেও তিনি বলেছিলেন যে নর্দমার জলের সঙ্গে আমার হবে না, মিল হবে না। বিষ্ণুদেবকে বলেছিলেন যে তোমার কবিতা করে আমার কবিতা সম্বন্ধে ধারণাটাই গুলিয়ে যাচ্ছে। এখন ব্যাপার হচ্ছে
কিন্তু আমার পরবর্তীকালে যারা কবিতা লিখছে তাদের মধ্যে একটা কমন ফ্যাক্টর আমি দেখতে পাচ্ছি, সবার নয় কিন্তু মেজর যারা, তারা এক্সপেরিমেন্ট করতে একটুও ভয় পায় না। এই যে ছেলেটি কবিতার অঙ্কে প্রিন্টেড করেছি, তারপরে আমি আরো মনোযোগের সঙ্গে কবিতা করলাম। এখানে বললাম ইন্টেলিজেন্ট বয় সে কি রেগিং মানে ইয়ে করবে, ইচ্ছা করে একটা স্টান্টবাজি করে করবার জন্য এই ধরনের ভাষায় এই ধরনের আমি যে কবিতা লিখবে, নিশ্চয়ই নয়। আমি অন্তত কোথাও যা হয় আর পরবর্তীকালের কবিতা সম্বন্ধে পূর্বকালের কবিতার কবিদের একটা থাকে, একটা ডিস্টেন্স হয়, রচনা হয়তো ভাষাগত একটা পার্থক্য হয়ে যায়। পরে দেখলাম ও ওইকে ভাষায় লিখছে, তার মধ্যে ওর সমাজ জীবন সম্পর্কে বিশেষভাবে যেসব ব্যাপারগুলো আমাদের মনের মধ্যে সবসময় একটা কষ্টের কারণ হয়ে উঠেছে, ওর কবিতার মধ্যে কিন্তু সমস্ত কিছুই রয়েছে, কিন্তু এমন ভাষায় ও লিখেছে যে সেটা বাইরে থেকে একটা আবরণ দেওয়া, সেই আবরণটাকে খুলতে হবে। আমাদের খুব কষ্ট করে আবরণগুলো খুলতে হয়েছে, খুলে আমি লাভবান হয়েছি। আচ্ছা রঞ্জিত দা, তাহলে এবার আমরা পরবর্তী প্রশ্নে আসি। আচ্ছা, দ্বিতীয় যে প্রশ্নটি, এরপরে আমি আপনার কবিতায় আমরা যাব, শ্রোতারাও শুনবেন। আপনার জন্মকালীন সময়ে আপনার মায়ের মৃত্যু এবং সেই সময় আপনার একান্নবর্তী পরিবারের নিবিড় সাহচর্য আপনাকে বুঝতে দেয়নি সেভাবে মায়ের মৃত্যুর প্রভাব। তবু একরকম ভয়, অনিশ্চয়তা আপনার যাপন এবং জীবনের সুদূর প্রসারী প্রভাব রেখে গেছে, যা আপনার কবিতার গভীরে আমরা দেখতে পাই। কিন্তু কেন এই অনিশ্চয়তা, এবং এই অনিশ্চয় থেকে মুক্তির জন্যই কি আপনি তন্ত্রের অনুষঙ্গ বা বাবা লোকনাথের কাছে আশ্রয় প্রার্থী হয়েছিলেন? এই বিষয়ে যদি আমাদের কিছু কথা আপনি বলেন। তো অনেক ব্যাপার সংক্ষেপে আপনি যদি বলেন, কারণ আমাদের সংক্ষেপেই বলবো। দেখো, হ্যাঁ, এই যে ভয়ের প্রভাব, আপনার মায়ের মৃত্যু, আমার মায়ের মৃত্যুটা তো আমার জন্মের পরের দিনই আমার মা মারা গেছে। মা আমাকে দেখেনি, আমিও মাকে দেখিনি, কিন্তু আমার মধ্যে আস্তে 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 যত বয়স বাড়তে আরম্ভ করলো, আমার আজকে ৮৮ বছর বয়স, আমি মাকে খুঁজে বেরিয়েছি অনেকের মধ্যে। এমনকি আমার জন্যে আজ আমার অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ আমার জন্যে একটা মেয়েকে বুঝতাম, কালো রং, সে তাকে আমি মা বলে ডাকতাম, তার নাম ছিল রাধা, আমি তাকে মা বলে ডাকতাম। আমার পুত্রতা ভাই আমার পরে মারা গেছে, সে আমার বলতো যে বলতাম তুই ঝিটাকে মা বলিস কেন, ঝিকে মা বলিস কেন? আমি কিন্তু তার যথাযথ উত্তর দিতে পারিনি। আমার ঠাকুমাকে আমি মা বলে রাখতাম, আমি মা খুঁজে বেরিয়েছি, আমার কাকিমার মধ্যেও যেতে, কিন্তু সম্পূর্ণভাবে আমি কারো কাছ থেকেই সে মা পাইনি। এবং সেই জন্যে যাকে দেখিনি, যাকে কখনো দেখবো না, তার সম্বন্ধে আমি সবচেয়ে বেশি কবিতা লিখেছি। এবং সেই কবিতাগুলোই আজকে এই তরুণ প্রজন্ম গ্রহণ করেছে। আজ প্রথম কবিতাটা যেটা পড়া হলো তরমুজের মধ্যে মা, না, প্রথম কবিতাটা পড়া হলো বিবাহ। তরমুজের মাধ্যমে আপনি পড়বেন, আপনি পড়ুন একটু, আমরা আপনার তরমুজের মধ্যে মা কবিতাটা শুনি। তরমুজের মধ্যে মা, একটু জোরে পড়ুন। যতদিন জল আছে
স্নানটা বন্ধ দিও না গঙ্গামণি, জল আজ আছে কাল নেই, সবই পদ্ম পাতায়। বলেই তাকিয়ে দেখি কোথাও কেউ নেই। গঙ্গামণি কবেই তো স্নান সেরে চলে গেছে। গঙ্গামণি কি আমার মা? তবে মা কেন বসে আছে আটপালা তরমুজের মধ্যিখানে? কি যে ঠান্ডা! স্নান করো, চেষ্টা মেটাও, যত ইচ্ছে যতক্ষণ। মাটিতে বসানো তরমুজ ভাঁজ খুলছে, হঠাৎ একটা লাল ঠান্ডা কি মস্ত মা আকাশকেও শীতল পাটি করে দিল। এই আটফালা তরমুজের মধ্যেখানে, আচ্ছা রঞ্জিতদা, এই প্রসঙ্গে আমি জানতে চাইবো, এই লাল রঙের ব্যবহার, লাল রং, এখন ব্যাপারটা হচ্ছে কি, এই তন্ত্রের অনুসঙ্গটা আমাদের বাড়িটা হচ্ছে শাক্ত বাড়ি। এটা একটা ঘটনা হতে পারে, নাও হতে পারে, কিন্তু আমার বাড়িতে তান্ত্রিক তন্ত্রের ব্যাপারটা ঠিক ছিল না, সত্যির ব্যাপারটা। আহারে বিহারে কথাবার্তায় লেখায় আমার বাবা লিখতেন, আমার দাদু লিখতেন। দাদা কন্টিনিউ করতে পারেনি বলে অসম্পূর্ণ হয়ে গেছে। তারা কিন্তু একটা কথা কি হয়েছে জানো, আমি তরুণ যে তন্ত্রের যে ব্যাপারটা, সেটা আমার কাছে কেমন করে এলো আমি কিন্তু বলতে পারছি না। আমার কিছুতেই বলে উঠতে হয় না কেন তন্ত্র এলো। তন্ত্র কিন্তু আমি অন্য কিছু নিইনি, আমি নিজে আমাকে একটা জায়গায় লিখতে হয়েছিল ইন্টারভিউতে, আমি তান্ত্রিক নই, আমি তান্ত্রিক নই, আমি তান্ত্রিক নই, আপনি বলেছেন। হ্যাঁ, আমি তন্ত্রকে, তন্ত্রের যে আবিচারিক ক্রিয়াটা, লোকের ক্ষতি করা, এটা আমি সর্বত্র দেখতে পাচ্ছি। মানুষের ক্ষতি করা, আর মেয়েদের যেভাবে রেপ করা হচ্ছে, হ্যাঁ, কেবল তা নয়, আরো অনেক কিছুই অসামাজিক এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা টেলিভিশন নিউজ যদি দেখা যায়, প্রত্যেক দিন দেখা যাচ্ছে যে খুন হচ্ছে, পারিবারিক সম্পত্তি দিয়ে ছেলে বাবা মাকে খুন করছে, বাবা মা এমনকি বাবা সন্তানকে খুন করছে, মাও সন্তানকে খুন। এইগুলো হলো অবিচারিক, সমস্ত জায়গায় ছড়িয়ে গেছে। এটা আমি অনুভব করেছি। আচ্ছা, আপনি তো বাবা লোকনাথের আশ্রয়। হ্যাঁ, বাবা লোকনাথের আশ্রয় আমি একেবারে সত্যি কথা, আমি ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের আমি সম্ভব। আমি এই দুজনকে আমি আমার এখন আমি রামকৃষ্ণ পরমহংসদেবের বই পড়ছি, এইগুলো আমি আমার ব্যাপারটা হচ্ছে এরা আমাকে। এবং আপনার একটা অসামান্য কবিতা আছে, বারোদির আশ্রমে, বারোদির শ্মশানে বাবার যে আশ্রম, সেই নিয়ে আমি কবিতাটা পূর্বেও পাঠ করেছি। আচ্ছা, আপনি আরেকটা কবিতা পড়ুন, আমরা শুনি। আচ্ছা, একটা কবিতা শোনো, শুনলে একটু বুঝে থাকবে। শব্দ লিখলে ধ্বনির টুকরো বের করে কবিতা লেখে সভ্য না। ও শোনায়, আমি শুনি, শুনতে শুনতে গির্জার ঘন্টার ধ্বনি আর চার্চ মিউজিকের রসায়নের জড়িয়ে ঢুকে পড়ি। বৃষ্টি হচ্ছে দু এক পশলা, ভাদ্রমাস, আকাশ ভাঙা বাজের শব্দ, আকাশ ছেড়া বিদ্যুৎ হিলিয়ে ছুটে যায়। চারিদিকে ধ্বনি, দ্রুত পেন্সিল স্কেচ, একটা মানুষের মুখ, স্পষ্ট হতে না হতে নীল উটের
পিঠের মতো পাহাড়, ধনী বনানীর উপায়, ধনীর কবিতা, ধনীর রক্তপাত, ধনীর নির্লজ্জ হাসি, মাকড়সার জালে আমার দৃষ্টিবোধকে আচ্ছন্ন করে চেতলাম যে ট্যাক্সিতে এইমাত্র চেপে বসল সভ্য। কবিতাটা নিয়ে গেল বটে, তবে ধ্বনি রয়ে গেল আমারই কাছে। সারা রাত্রি বৃষ্টি, সারা রাত্রি বিদ্যার ধাতব ধ্বনি, সারা রাত্রি ধরে ঘুম, ষড়যন্ত্র, যৌন বিকার, সারা রাত্রি সবুজ। এই যে চমৎকার। এই যে কবিতা ধারাটা এরা নিয়ে এসছে, আমার এই ধারার সঙ্গে আমি যুক্ত। চমৎকার। আমার মানসিক যুক্ত যোগাযোগটা ওদের সঙ্গে হয়েছে কেন জানেন? এইসব কবিতা লিখে ওরা এই অরবিন্দ ঘোষ এই ধরনের কবিতা লিখত না, বা আমার সমসাময়িকদের মধ্যে একমাত্র সত্যি কথা আমাকে একদম পছন্দ করতো না, যে আমার নাম উচ্চারণ করতো, বিনা মুখ করতো, এই সব শুনেই আমার সবচেয়ে বেশি আমার লেগেছে। এমনকি শঙ্খ বসেছে। আচ্ছা রঞ্জিত দা, আপনার প্রবন্ধ নিয়ে আমরা দু চারটে কথা একটু শুনবো। শ্রুতি প্রতিশ্রুতি, বৃত্ত থেকে কেন্দ্রে, তারপরে আপনার কবির বিচারে কবি এবং কবিতা যখন আত্মকথা, যেটা ভুল ছাপা হয়েছিল কবিতা সংগ্রহ, এই গদ্য সংগ্রহ বলে। তা আমরা জানতে চাইছি আমার এবং প্রদীপ চক্রবর্তীর যৌথ এই প্রশ্নটা, যে একজন কবির গদ্য লেখা কি আপনার ভীষণ জরুরি মনে হয়? এর অনেকটা উত্তর আপনি এর আগেও দিয়েছেন, সেটা একটু ছোট করে বলে আমরা। দেখো, এটা আমার পার্সোনাল ব্যাপার, এটা সমাজে যে প্রয়োজন হবে এই কথা আমি বুঝতে পারি না। আমি কেন বলতে লিখেছি জানো? এই শ্রুতি উপদেষ্টি যদি না লিখতাম প্রবন্ধ করুন, তাহলে তোমরা যে বইটার প্রশংসা করো আমার প্রথম বইটা অন্যায় করা বেরোতে পারত না। ওই বইটা লিখতে গিয়ে, ওই প্রবন্ধগুলো লিখতে গিয়ে আমি বিশ্ব সাহিত্যের বেশ কিছুটা পড়াশোনা করতে হয়েছে। আমার বইগুলো এখনো লাইব্রেরিতে আছে। সুতরাং আমি তো মানে আপনার মনে হলো নিজেকে আবিষ্কার করা একটা রাস্তা খুঁজে পেয়েছিলাম ওদের মধ্যে, এবং সেই পথে আমার সঙ্গে এই দেশের কবিতার কোনো মিল নেই, সুনীলকান্তের কবিতার কোনো মিল নেই, না কেউ বলতে পারবে না মিল আছে। অবশ্যই এই যে আমি আমার কবিতা পড়লাম দু একটা, কিন্তু আপনি একটা কথা বারংবার বলেন যে উত্তরসূরির কবিতায় পূর্বসূরি আবিষ্কৃত হয়। হ্যাঁ, এবং সেই পরম্পরা না থাকলে, যেহেতু কেউই স্বয়ংভূ নয় আমরা জানি, ফলে সেই পরম্পরাকে গ্রহণ করা বা পরম্পরাকে নিজের মধ্যে আত্মীকৃত করার মধ্যে যে ধারাবাহিকতা থাকে, সেটাকে আপনি কিন্তু সম্মান করেন। সেটা একটা সম্মান। আমি একটা প্রবন্ধ পড়তে সবাইকে বলি, সব কবিকেই বলি, একেও বলেছি, ওটাকে আমি বই আছে এবং পড়েওছি। ট্র্যাডিশনাল সেক্রেট রুটে এলিয়টের কবিতা, এই প্রবন্ধ, এবং এই প্রবন্ধটা ভেরি ইম্পর্টেন্ট। এইখানে আমি জানতে পারলাম যে আমি যদি এই যে রবীন্দ্রনাথকে লাফি মেরে রবীন্দ্র রচনার বাড়িকে ফেলে দাও, সুনীলের এইসব স্টানবাজি কথা পরবর্তীকাল থাকে সেটা ফেরাতে হলো। আমি সোজাসুজি বলে দিচ্ছি, মনীন্দ্রগুপ্ত অনেক কথা বলেছেন, তাকে ফেরাতে হচ্ছে, তাকে ফেরাতে হয়েছে। সেই জন্য তিনি চাঁদের পাহাড় বইটার আর প্রিন্ট করলেন না ভালোভাবে। ঠিক এইরকম কথা বলা উচিত, এমন কথা বলা উচিত না যেটা আমাকে পরে সেটাকে ইনব্যাক করতে হয়। ইনব্যাক করবো আমার কথা, এটাকে বড় লেখক করে না, ভেবে চিনতে পারো। আচ্ছা, আমাদের সময় সীমিত হয়ে আসছে। আমি আপনার একটা কবিতা পড়ে আমাদের শেষ প্রশ্নটা করে আপনার কবিতা পাঠ এবং অনুষ্ঠানে শেষ পর্বে যাব। আমি রঞ্জিত সিংহের একটি কবিতা পড়ছি। কবিতার নাম দারু ব্রহ্ম। দারু ব্রহ্ম একা,
মানব বসতি নেই, কোলাহল নেই। গিসগিসে সবুজ পাতার কলকা তোলা আধার স্ফটিক। ঝম 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 ঝরছে। তিনি এইখানে একাকী থাকেন। ভাদ্র মাসে কৃষ্ণাষ্টমী রাতে বর্ষণের দৌড়াদৌড়ি লেগে যায়। সারা বনে বাতি জ্বলে ওঠে। কেউ কেউ ওই রাস্তায় যেতে যেতে শুনেছিল গগনচারীরা কথা বলে। ওই শুনে তক্ষুনি তারা নাকি বল্মিকের স্তূপ হয়ে গেছে। শুধু খদত্তের দল লণ্ঠন জ্বালিয়ে রেখেছিল। আমি যাব। কাঁটা, বালি, কাঠ গুদামের রাস, চুনা পাথরের ধুলো পিঠে। সবে মাত্র গোধূলি নেমেছে। আচ্ছা রঞ্জিতদা, আপনি সাম্প্রতিকতম বাংলা কবিতা সম্পর্কে আপনার মতামত কি? এটা আমার চক্রবর্তীর বললাম প্রশ্ন ছিল। একটা কবিতা পড়ে শোনালাম। এবং আপনার কি মনে হয় যে বাংলা কবিতার এগিয়েছে বা এগিয়ে চলেছে? আমরাও যা করতে পারিনি, তারা ভবিষ্যতে এই এখন যারা কবিতা লিখছে তারা সেগুলো করছে। এই যে আমি এইমাত্র সব্যসাচীর উপরে যে কবিতাটা পড়লাম, সেই কবিতাটার মধ্যে যদি কেউ ধ্যান দিয়ে থাকে তাহলে বুঝবে যে কত নতুন জিনিস ওদের কবিতা এসেছে। ও কেমন ধ্বনি, ওর কবিতায় বলছে অডিটারি ইমাজিনেশনের উপর। ওর কবিতার ধ্বনিটাকে ধরতে হবে। এবং অনেকেরই কবিতার মধ্যে আমি একজনের কবিতার নাম বলছি, সেটা হচ্ছে ব্রজকুমার সরকার। ও আমাকে একটা ব্লাগ লিখে দিতে বলেছিল। আমি ওর উপরে লিখতে পারিনি। তোমার এই যে বইটা বার করছে তার মধ্যে আমি লিখেই দিয়েছি। আমি একটু প্রুফটা দেখি। হ্যাঁ অবশ্যই। এদের উপর লিখতে পারি না, দুঃখিত। আমি ওর সম্বন্ধে একটা বড় দেখে একটা ব্লাগ লিখে দিয়েছি। ছেলেটা অসম্ভব ভালো লেখে। বয়স হয়েছে, রিটায়ার করেছে, এই চেনে খুব ভালো চেনে। এরা আমি সত্যি কথা বলতে কি বাংলা কবিতা অগ্রসর হচ্ছে। আপনি প্রদীপ চক্রবর্তী, ধীমান চক্রবর্তী, কৌশিক চক্রবর্তী, আমি পার্থপ্রিয় বসু, কাঠমোদের বসু, এরা এগিয়ে নিয়ে যাচ্ছে কবিতা। এদের কবিতার আমি সত্যি কথা বলছি, আমি ওদের আমার বই আমি দাগ দিয়ে করি, ওদের কবিতার দাগ দিয়ে করি। ওদের কাছ থেকে কিছু শিক্ষা যদি গ্রহণ করতে পারি, হয়তো করেছি, হয়তো করতে পারিনি, কারণ সেটা বয়সের ধর্ম। আচ্ছা রঞ্জিতা, আপনি আপনার একটা কবিতা এবার পড়ুন। আমরা একদমের অনুষ্ঠানের শেষ পর্বে একটা কবিতা আপনি একটা কবিতা আমি পড়ুন রঞ্জিতা। নারী কণ্ঠে হাসি। জ্যৈষ্ঠ মাসের মাঝ দুপুরে চড়া রোদে হুবড়ি খেয়ে পড়ে আমার জীবনটা। একে নিয়ে কি যে করি, কোথায় যাই। চতুর্দিকে মানুষজন, বেচা কেনা, দরদস্তু, কেউ আমাকে চেনে না, আমি কি ওদের চিনি? শুধু একটা হাসির শব্দ, নারী কণ্ঠে ঝর্ণা হাসি। হাসি আমার মায়ের নাম। দেখিনি তাকে, সেও আমাকে দেখেনি, তবু আমরা মাও ছিলি। কাল বৈশাখের বাদ পড়া তাল গাছটার মতো হুঁপড়া একটা শরীর, পানা ভরা দুবার ছাড়ে কাঠ হয়ে দাঁড়িয়ে আছে। চতুর্দিকে নারী কণ্ঠে ব্রাহ্মণী নদীর কলকল হাসি। হাসি আমার মায়ের নাম। কেউ কাউকে দেখি, তবু আমরা মাও ছিলি। সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে পরবর্তী সময় যখন
ভিডিওটা প্রকাশিত হবে, আপনারা এই সময় দিয়ে শুনবেন এই আশা রাখছি। রঞ্জিতদা, এভাবেই আপনি আমাদের অভিভাবক হয়ে থাকুন। আপনার কলম আমাদের যে শিক্ষা ও চেতনার আলো দিয়েছে তা যেন আমরা বহন করতে পারি। কুরুক্ষেত্র পত্রিকার পক্ষ থেকে আমি সব্যসাচী হাজরা ও প্রদীপ চক্রবর্তী আমরা আপনাকে প্রণাম জানাচ্ছি। আমি ওই প্রণাম এবং আমি গ্রহণ এই করলাম। সামান্য উপহার, আমরা উপহারটা বসিয়ে দিচ্ছি কারণ ভিডিওটা আপ অ্যান্ড ডাউন করলে মুশকিল হবে। আমরা পুরস্কার প্রথমে একটু ফুলের বুকেটা, বৌদি আপনি একটু এসে এখানটা আসুন, দাঁড়ান। রঞ্জিতার স্ত্রী, আমাদের সবার প্রিয় বৌদি, একটু পাশে দাঁড়ান, আসুন। এটা কুরুক্ষেত্র পত্রিকার পক্ষ থেকে ফুলের বুকে, আপনি এখানটা আসুন বৌদি। দেখা যাচ্ছে বৌদিকে, দেখুন আছে। আচ্ছা আচ্ছা, রঞ্জিতা আজকে দুপুরবেলা বিকেলবেলা উঠে এই পাঞ্জাবিটা, আপনি সামান্য পাঞ্জাবি, পুরোটা পাঞ্জাবি সাদা, এটা একটু পরবেন আর একটু মিষ্টি মুখ করবেন। এই বলে আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে, রঞ্জিতা সবাইকে নমস্কার জানিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার দিক থেকে আর কিছুই বলার নেই। আমি অভিভূত, আমি আপ্লুত। আমি যা কল্পনাও করতে পারিনি আমার যখন কবিতা লেখা শুরু করেছি বা আরও কিছুদিন আগেও পর্যন্ত আশা করিনি। আমি কোনো প্রত্যাশা রেখে কিছুই করিনি, নিজের আনন্দের লেখার চেষ্টা করেছি। কিন্তু আজ যে আমি স্বীকৃতি পেলাম, সেই স্বীকৃতি আমি ভুলব না কোনদিন। সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা। রঞ্জিতা, আমরা অনুষ্ঠান এখানে শেষ করছি। নমস্কার।